বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা যে স্পাইডারম্যান মুভিটাকে শেষবার দেখেছিলাম সেটির নাম হলো স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটি স্পাইডারম্যানে অনেকটাই অসাধারণ একটি মুভি ছিল, যেখানে আমরা তিনটি ইউনিভার্সের স্পাইডারম্যানকে এক জায়গায় দেখতে পেয়েছিলাম। এমনকি স্পাইডারম্যান সুপারহিরোটি হলো সুপারহিরো দুনিয়ার সব থেকে জনপ্রিয় সুপারহিরো। ছোট ছোট বাচ্চা যারা সুপারহিরোর সম্বন্ধে কোনো কিছুই জানে না, তারাও কিন্তু স্পাইডারম্যানের সম্বন্ধে অনেকটাই বেশি পরিমাণে জানে, এবং স্পাইডারম্যানের জনপ্রিয়তার অনেকগুলো বড় কারণ রয়েছে। স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে কুল এবং তাকে অতি সহজে আমাদের জীবনযাপনের সাথে রিলেটেড করা যায়। কিন্তু স্পাইডারম্যানের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো কমিকের মধ্যে স্পাইডারম্যানের সব থেকে বড় এবং শক্তিশালী ভিলেন রয়েছে। এমনকি এমনও ভিলেন রয়েছে যারা স্পাইডারম্যানের লাইফের উপরেও অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্টকে ফেলাতে পারে, এবং এই সমস্ত সুপার ভিলেন গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং অনেকটাই বেশি পরিমাণে ক্রেজি। এমনকি স্পাইডারম্যানের নো ওয়ে হোম মুভির মধ্যে আমরা অনেকগুলো স্পাইডারম্যানের ভিলেনকেই দেখতে পাই। এমনকি আগের 7টি স্পাইডারম্যান মুভির মধ্যেও আমরা স্পাইডারম্যানের অনেকগুলো সুপার ভিলেনকে দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্পাইডারম্যানের এই সমস্ত ভিলেনকে র্যাঙ্ক করব। এখানকে ভিলেনকে শুধুমাত্র তাদের পাওয়ার হিসেবে নয়, বরং তার অরিজিন স্টোরির হিসাবে, এবং কি ওই ভিলেনটি পিটারের লাইফকে কতটা বেশি পরিমাণে ইম্প্যাক্ট করেছে সেটির হিসাবে এই স্পাইডারম্যানের ভিলেনকে আমরা র্যাঙ্ক করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটা বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, মরবিয়াস। মরবিয়াস আসলে স্পাইডারম্যানের খুব শক্তিশালী একটি ভিলেন তো নয়, কিন্তু সোনি ইউনিভার্স মরবিয়াসকে নিয়ে একটি মুভি নিয়ে এসে গিয়েছে, যার ফলে এই ক্যারেক্টারটিকে অনেক সুপারহিরো ফ্যানরাই অনেকটাই বেশি পরিমাণে নোটিস করেছে, এবং এই সুপার ভিলেনটা অনেকটাই বেশি পরিমাণে কুল। এমন একটি ক্যারেক্টার যে নিজের ডিজিজকে ঠিক করার জন্য ব্যাটকে অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করতে থাকে, এবং কিছু প্রবলেমের জন্য সে নিজে একজন ব্যাট এমনকি ভ্যাম্পায়ারেও পরিবর্তন হয়ে যায়। এই কারণে মরবিয়াসের কাছে অনেক অসাধারণের পাওয়ার এবং এবিলিটিও এসে যায়, যেমন ইকোলোকেশন, সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড এবং আরো অনেক ধরনের এবিলিটি এসে যায় মরবিয়াসের কাছে। এর সাথে সাথে মরবিয়াসের ভ্যাম্পায়ারের মতোই মানুষের রক্তের দরকার হয়ে থাকে। এই কারণে মরবিয়াস স্পাইডারম্যানের একটি অ্যান্টি ভিলেনেও পরিবর্তন হয়ে যায়, এবং সব থেকে ইন্টারেস্টিং কথা হলো এই যে মরবিয়াসকে আমরা স্পাইডারম্যানের নতুন মুভিগুলোর মধ্যে একটি মুভিতে দেখতে পাবো। নাম্বার 9, স্যান্ডম্যান। স্যান্ডম্যান এই লিস্টের মধ্যে অনেকটা পিছনে রয়েছে, কিন্তু এই লিস্টটি যদি পাওয়ারফুল ভিলেনের হিসাবে হতো তখন স্যান্ডম্যান এই লিস্টের মধ্যে অনেকটা আগিয়ে থাকতো, কারণ স্পাইডারম্যান স্যান্ডম্যানের সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন। এমন একটি ভিলেন যে একটি অ্যাক্সিডেন্টের জন্য তার শরীরের মধ্যে থাকা সমস্ত পাওয়ার মলিকুলই একেবারে চেঞ্জ হয়ে যায়। এই কারণে সে পেয়ে যায় স্যান্ডম্যানের পাওয়ার এবং এবিলিটি। এই কারণে তার ফিজিওলজি পুরোভাবে স্যান্ডম্যানের মতো হয়ে যায়। স্যান্ডম্যানকে মারতে পারাও একটি ইম্পসিবল কাজ। যে নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতেও পারে, যে নিজের শেপকেও খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে পারে, এবং অনেকটা বেশি পরিমাণে স্যান্ড পাওয়ার পর সে নিজের সাইজকেও অনেকটা বেশি পরিমাণে বড় করে নিতে পারে। এবং আপনারা যদি টবে ম্যাগুয়ারের স্পাইডারম্যান 3 কে দেখে থাকেন তখন আপনারা খুবই ভালোভাবে জানবেন যে স্যান্ডম্যান আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল বলে। স্যান্ডম্যানকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পাই। নাম্বার 8, লিজার্ড। এমন একটি সায়েন্টিস্ট যে নিজের কেটে যাওয়া হাতকে ঠিক করার জন্য লিজার্ড অর্থাৎ টিকটিকির ডিএনএ কে ব্যবহার করে, সেটিও এটা ভেবে যেমন ভাবে লিজার্ড নিজের লেজগুলোকে কেটে ফেলার পরেও সে আবার পুনরায় ওই লেজকে আবার পুনরায় জন্মিয়ে নেয়। এটার উপরে ভিত্তি করে ওই বিজ্ঞানীটি বড় এক্সপেরিমেন্ট করে থাকে, কিন্তু ওই এক্সপেরিমেন্টটি করার পর ওই বৈজ্ঞানিকটির শরীরের মধ্যে অনেকটাই বড় প্রবলেম হয়ে যায়, যার ফলে ওই বৈজ্ঞানিকটি একেবারে পরিবর্তন হয়ে যায় লিজার্ডে। লিজার্ড স্পাইডারম্যানের অনেকটাই জনপ্রিয় একটি ভিলেন। লিজার্ড এবং স্পাইডারম্যানের লড়াই আমাকে এই জন্যই ভালো লাগে, এবং এই কনসেপ্টটা আমাকে এই জন্যই খুবই পছন্দ হয়, কারণ প্রাকৃতিক ভাবে লিজার্ড স্পাইডারকে একেবারে খেয়ে থাকে। লিজার্ডকে আমাদের সব থেকে প্রথমে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 1 এর প্রথম ভিলেন হিসাবে দেখানো হয়েছিল, যেখানে ওই ক্যারেক্টারটির সাথে অনেকটাই ভালোভাবে জাস্টিসও হয়েছিল। এই লিজার্ড ক্যারেক্টারটিকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম। এবার আসা যাক পরবর্তী স্পাইডারম্যানের ভিলেনের কাছে। নাম্বার 7, দ্য ওয়ালচার। আসলে দ্য ওয়ালচার ক্যারেক্টারটিকে আমার অতটা বেশি পরিমাণে ভালো লাগেনি, কিন্তু স্পাইডারম্যানের প্রথম ভিলেনের জন্য যখন দ্য ওয়ালচারকে একেবারে বেছে নেওয়া হয়েছিল এবং দ্য চিতরির টেককে ব্যবহার করে যখন দ্য ওয়ালচারকে একটি নতুন রূপ দেওয়া হয়েছিল, যার ফলে আমরা নতুন একটি সুপার ভিলেনকেও দেখতে পাই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে। এই ক্যারেক্টারটির সাথে আমরা সকার এবং তার গ্যাংকেও দেখতে পাই, যারা অনেকটাই পাওয়ারফুল ওয়েপেনকেও অনেকটা বেশি পরিমাণে ব্যবহার করেছিল, যারা স্পাইডারম্যানের জন্য অনেক বড় বড় প্রবলেমকেই
একেবারে ক্রিয়েট করে দিয়েছিল। এই কারণে স্পাইডারম্যানের এই ভিলেনটি আমার সব থেকে স্পাইডারম্যানের প্রিয় ভিলেনদের মধ্যে একজন হয়ে যায় এবং দ্য ওয়ালচার ক্যারেক্টারটিকে নিয়ে এমসিইউর মধ্যে ফিউচারে আরো অনেকগুলো মুভিকেই দেখানো হতে পারে, কারণ স্পাইডারম্যান হোমকামিং এর এন্ড সিনে আমরা দ্য ওয়ালচারকে আবার দেখতে পেয়ে গিয়েছিলাম, যে স্করপিয়নের মধ্যে প্রিজমের সাথে কিছুকে নিয়ে ডিসকাস করছিল। সোনি যখন মরবিয়াসকে ইন্ট্রোডিউস করেছিল সেখানেও আমরা দ্য ওয়ালচারকে দেখতে পাই, যে মরবিয়াসকে নিজের টিমের মধ্যে নিতে চেয়েছিল। নাম্বার 6, ইলেকট্রো এমন একটি ওয়ার্কার যে স্পাইডারম্যানের অনেকটা বেশি পরিমাণে ফ্যান ছিল, কিন্তু এরপরে তার সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে একেবারে পরিবর্তন হয়ে যায় ইলেকট্রোতে। আসলে স্পাইডারম্যানের ভিলেনের উপর অনেকটা বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন লিজার্ডের সাথে, স্যান্ডম্যানের সাথে, মবিয়াসের সাথে, এমনকি এটা ইলেকট্রোর সাথে হয়। কিন্তু এটিরও একটা হয়তো কারণ রয়েছে, কারণ স্পাইডারম্যানও নিজে একটি অ্যাক্সিডেন্টের জন্যই তৈরি হয়েছিল। ইলেকট্রো স্পাইডারম্যানের সব থেকে শক্তিশালী ভিলেনদের মধ্যে একজন, এমনকি শুধুমাত্র স্পাইডারম্যানেরই নয়, বরং ইলেকট্রো মার্বেল ইউনিভার্সেরও সব থেকে শক্তিশালী ভিলেনদের মধ্যে একজন। ইলেকট্রোকে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এ ভিলেন হিসেবে দেখানো হয়েছিল, যেখানে এই ক্যারেক্টারটার সাথে স্পাইডারম্যানের অ্যাকশন সিনগুলো অনেকটা বেশি পরিমাণে ভালো ছিল, এমনকি এই মুভির ভিএফএক্স এবং স্টোরিও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। এমনকি স্পাইডারম্যানের এই ভিলেনটাকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম অর্থাৎ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম। এমনকি মাল্টিভার্সের সাহায্যে এই ক্যারেক্টারটিকে মার্বেলের মেন ইউনিভার্সের মধ্যে আনা হয়েছিল, এমনকি এই ক্যারেক্টারটিকে আমরা তার ফুল পোটেনশিয়ালেও দেখতে পেয়েছিলাম। নাম্বার 5, ক্রেভেন দ্য হান্টার। বন্ধুরা, হয়তো আপনারা আজকের থেকে আগে এই ভিলেনের নামকে কখনোই শুনেননি, এবং এটা এই জন্যই কারণ আমরা এই ভিলেনকে এখনো স্পাইডারম্যানের লাইভ অ্যাকশন মুভির মধ্যে দেখতে পাইনি। কিন্তু সোনি এই ক্যারেক্টারটিকে নিয়ে একটি সোলো মুভি বানাবে এটা কেউ অ্যানাউন্স করে দিয়েছে, এবং এখানে হয়তো অ্যারন জনসনকে এই ক্যারেক্টারের জন্যই কাস্ট করা হয়েছে। এই ক্যারেক্টারটি আসলে একটি অন্য লেভেলেরই হয়ে থাকে। এটি এমন একটি ক্যারেক্টার যে নিজেকে হান্টার বলে থাকে, যে নিজেকে প্রমাণ করার জন্য সুপারহিরোকে একেবারে হান্ট করে থাকে, এমনকি ওই সমস্ত সুপারহিরোকে যারা অ্যানিমেলের উপর বেস করে তৈরি হয়েছে, যেমন স্পাইডারম্যান এবং ব্ল্যাক প্যান্থার। এবং এই ভিলেন আসলে একজন হলো সাইকোপ্যাথ, এবং এটা বলা অনেকটাই কঠিন যে সোনি কিভাবে এই ক্যারেক্টারটিকে ভেনম এবং মরবিয়াসকে একে অপরের সাথে কানেক্টেড করবে, এবং এই ক্যারেক্টারটিকে স্পাইডারম্যানের বিরুদ্ধে দেখা অনেকটাই বেশি পরিমাণে ভালো এক্সপিরিয়েন্স দিবে। নাম্বার 4, মিস্টেরিও। আপনি যদি এমন কোন ধরনের সুপারহিরো ফ্যানকে জিজ্ঞাসা করে থাকেন যারা শুধুমাত্র মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থাকা স্পাইডারম্যানকে দেখেছে, তখন তার উত্তর হবে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মিস্টেরিও। এমনকি মিস্টেরিও এই জিনিসটাকে ডিজার্ভও করে, এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এই ক্যারেক্টারটিকে অনেকটাই ভালোভাবে মুভির মধ্যে প্রদর্শন করিয়েছিল। আসলে মিস্টেরিও কমিকের মধ্যে একটি ওয়ার্কার ছিল যে স্টেজেস এবং থিয়েটারের মধ্যে এফেক্ট দিয়ে থাকে, এবং সেখান থেকে সে ইলিউশন বানাতেও একেবারে শিখে যায়। কিন্তু মিস্টেরিওকে যেইভাবে আয়রন ম্যান এবং টেকনোলজির সাথে কানেক্টেড করেছিল, এবং স্পাইডারম্যান ফার ফর হোমের মধ্যে সে যেমন ভাবে পৃথিবীকে ইলিউশন দেখিয়ে ধোকা দিচ্ছিল, সেটি পুরোভাবে অসমনেসে ভর্তি ছিল। আপনারা যদি মনে করে থাকেন মিস্টেরিও একেবারে মারা গেছে, তাহলে আপনারা একেবারে ভুল ভাবছেন। আসলে মিস্টেরিও হলো একটি মানুষ নয়, বরং একটি গ্রুপ, যে একটি পুরো অর্গানাইজেশনই হয়ে থাকে। মিস্টেরিওকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে মৃত দেখানো হলেও লাস্ট সিনের মধ্যে আমরা দেখতে পাই কোনো ক্যারেক্টার মিস্টেরিওর প্রোগ্রামিং কে একটি পেন ড্রাইভের মধ্যে সে ডাউনলোড করে নিয়েছে, এবং এটির ব্যবহার ফিউচারে কোনো না কোনো ভাবে হয়েই থাকবে, এবং এটিকে নিয়েও কোনো না কোনো ভাবে ভালোভাবে প্ল্যান করা হয়েছে, এবং হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো ক্যারেক্টার মিস্টেরিও রোলকেও প্লে করতে পারে। নাম্বার 3, ডক্টর অক্টিভিয়াস অর্থাৎ ডক্টর অক্টোপাস। স্পাইডারম্যান নো ওয়ে হোম অর্থাৎ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের কাছে এসে হ্যালো পিটার পার্কার বলেছিল, এবং এই মুভমেন্টটি অনেকটাই বেশি পরিমাণে এক্সাইটমেন্টের মুভমেন্ট ছিল, এবং যেই সমস্ত সুপার ফ্যান গুলো ডক্টর অক্টোপাসকে স্পাইডারম্যানের প্রথম ভিলেন হিসেবে দেখেছিল, তাকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আবার আরেকবার দেখা একটি স্বপ্নের থেকে কম নয়। এবং ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের সবথেকে শক্তিশালী ভিলেন এবং ইম্পর্টেন্ট ভিলেনদের মধ্যে একজন। এমনকি কমিকের মধ্যে ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের অনেকগুলো ভিলেনকেই বানিয়েছিল। কমিকের মধ্যে ডক্টর অক্টোপাসই দ্য ওয়ালচারকে বানিয়েছিল, এবং সেই ভেনমের সিরামকে ইনজেক্ট করেছিল। কিন্তু মুভির মধ্যে এই সমস্ত ক্যারেক্টারের অরিজিনকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়। এমনকি ডক্টর অক্টোপাসই সেই ক্যারেক্টার ছিল যে কমিকের মধ্যে সিনিস্টার 6 কে বানিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই ক্যারেক্টারটি কতটা অসাম
এবং কুল ছিল। নাম্বার 2, ভেনম। এখানে আমাদেরকে ভেনমকে ইন্ট্রোডিউস করার কোনো রকমই দরকার নেই, কারণ ভেনম 1 এবং ভেনম 2 মুভির মধ্যে আমরা ভেনমকে খুবই ভালোভাবে জানতে পেরে গিয়েছি। এমনকি ভেনম একটি অসম এবং কুল স্পাইডারম্যানের ভিলেন, যাকে কমিকের মধ্যে ডক্টর অক্টোপাস বানিয়েছিল, এবং খুব তাড়াতাড়ি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সিম্বিওটাও আসতে চলেছে। যেই ডক্টর অক্টোপাস ভেনমকে বানিয়েছিল, সেই ভেনমই আজ ডক্টর অক্টোপাসের থেকে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এমনকি ভেনমের পপুলারিটির পিছনেও একটি সিম্পল রিজন রয়েছে, কারণ আমরা এডি ব্রকের সাথে অনেকটাই বেশি পরিমাণে কানেক্ট করতে পারি। আসলে এডি ব্রক অনেক থাকার জন্য অনেকটাই বেশি পরিমাণে সে নিজেকে উইক ভাবতে থাকে, কিন্তু তার শরীরের মধ্যে সিম্বিওট এসে যাওয়ার পর, অর্থাৎ ভেনম এসে যাওয়ার পর, সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। ভেনম একটি খুবই শক্তিশালী একটি সিম্বিওট, যাকে আমরা ভেনম লেট দ্য কার্নেজের মধ্যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও চলে আসতে দেখতে পাই। অর্থাৎ পরবর্তী ভেনম এবং পরবর্তী স্পাইডারম্যান মুভির মধ্যে আমরা স্পাইডারম্যানের বিপক্ষে ভেনমকে দেখতে পাবো। এই কারণে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যান ভার্সেস ভেনমের একটা আমরা এপিক ব্যাটেল কেও দেখতে পাবো। নাম্বার 1, গ্রিন গবলিন। সেটা টবি ম্যাগুয়ারের নর্ম্যাল অসবেন্টের গ্রিন গবলিন হোক, এমনকি টবি ম্যাগুয়ারের ফ্র্যাঞ্চাইজের হ্যারি অসবেন্টের গ্রিন গবলিন হোক, যে শেষে গিয়ে একটি হিরোতে পরিণত হয়ে গিয়েছিল, এমনকি দ্য অ্যামেজিং স্পাইডারম্যানে হ্যারি অসবেন্টেরই গ্রিন গবলিন হোক না কেন, এমনকি এই গ্রিন গবলিনটি লাস্টে গিয়ে একটি ভিলেনেও পরিণত হয়ে গিয়েছিল। এমনকি আমরা নর্মাল অসবর্নকে স্পাইডারম্যান নো ওয়ে হোম অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও গ্রিন গবলিন হিসাবেই দেখতে পেয়েছিলাম, এবং এই গ্রিন গবলিনটি স্পাইডারম্যান নো ওয়ে হোমের মেন ভিলেন ছিল। আসলে নর্মাল অসবর্ন নিজের শরীরের মধ্যে একটি ডিজিজকে দেখতে পায়, এমন একটি কার্ড যে কয়েক বছর পর অসবর্নের ফ্যামিলিকে একেবারে গ্রিন গবলিনেও পরিবর্তন করে দেয়। কিন্তু টেকনোলজি ব্যবহার করে গ্রিন গবলিন নিজের এই ডিজিজকে একেবারে ঠিক করতে চায়, কিন্তু তারা এটাকে করতে একেবারে ব্যর্থ হয়ে যায়। এরপরে এই গ্রিন গবলিনটি নিজের জন্য অনেক শক্তিশালী এবং ধ্বংসাত্মক ওয়েপেনকেও একেবারে ক্রিয়েট করে নেয়, যেটি তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালীও বানিয়ে দেয়। আসলে গ্রিন গবলিন এখানে পাওয়ারের হিসাবে এই র্যাঙ্কিং এর মধ্যে নাম্বার 1 এ নেই, বরং গ্রিন গবলিন সবসময় পিটার পার্কারের লাইফে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্ট নিয়ে আসে, যেটিকে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এমনকি গ্রিন গবলিনের জন্যই স্পাইডারম্যানের আন্টি মে মারা গিয়েছিল। যেমন ভাবে ডিসির মধ্যে ব্যাটম্যান এবং জোকারের রাইভেলরি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, তেমনি মার্ভেলের মধ্যে গ্রিন গবলিন এবং স্পাইডারম্যানের লড়াই অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। স্পাইডারম্যান যে স্পাইডারের জন্য নিজের পাওয়ারকে পেয়েছিল, সেটিও আসলে গ্রিন গবলিনেরই ছিল। এমনকি গ্রিন গবলিনের যে ছেলে ছিল অর্থাৎ হ্যারি অসবর্ন, সে আসলে পিটার পার্কার অর্থাৎ আমাদের স্পাইডারম্যানের বেস্ট ফ্রেন্ড ছিল। বন্ধুরা, এটাই ছিল স্পাইডারম্যানের সবথেকে শক্তিশালী এবং জনপ্রিয় 10টি সুপার ভিলেন। এই সমস্ত ভিলেনদের মধ্যে আপনার ফেভারিট স্পাইডারম্যান ভিলেন কোনটি, সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।